আমার বন্ধু যাকে আমি সবচেয়ে বিপদে আমি হেল্প করছি, যার জন্য আমি 2টা বছর করছি, দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করছি। এমনকি তার বিয়ের আগের দিন আমি প্রায় 2.5 দিন জেগেছিলাম, কোনো ঘুমাই নেই। 2.5 দিন জেগে ওর কাবিনের টাকা, যেটাকে বলে কাবিনের টাকা, ওর ম্যানেজ হয় নাই। সে আমার গেমিং ছেড়ার টাকা দিয়ে সে কাবিনের টাকা ম্যানেজ করছে। এই যে বন্ধু হচ্ছে ছুরি, যে ছুরিটা আমি ধার করছি সেই ছুরি আমার বুকে ঢুকছে। এখন সেই বন্ধুকে আমি এত উপকার করছি, এত সাহায্য করছি, এখন আমার ব্যবসা পুরোটা জেনে। ওর মার্কেটিং স্কিল ভালো, ওর পেজে স্কিল ভালো, এখন ও পুরোপুরি আমার টাকা পয়সা যা আছে, আমার ব্যবসা যত ইনভেস্টমেন্ট আছে, যত প্রফিট আছে, কোনো কিছু আমার সাথে বসে সমঝোতা না করে নামমাত্র 5,000 টাকা দিয়ে আমার সাথে সেপারেট হয়ে গেছে। এখন নিজে আলাদা ব্যবসা করে। তো ওকে আমি অনেকবার আসতে বলছি, ও আসে না। শেষ পর্যন্ত ভাই বন্ধু বান্ধব, অনেক বছর বন্ধু, 18-19 বছর বন্ধুত্ব, কখনো গালাগালি হয় নাই। সেই দিন আমি ওকে গালাগালি করছি, সেই গালাগালি সে রেকর্ড করে সে আমাকে পুলিশের ভয় দেখাইছে। পুলিশের ভয় পাই নাই, তার থেকে বড় কষ্ট আর কিছু হইতে পারে না। এরপর থেকে আমি ওকে ফোন করি নাই। আমাকে কাজ শিখাতে চাইতো না। আসলে মালিকের ছেলে যদি কাজ শিখে, অন্যান্য স্টাফ যারা আছে তারা কোনো রাজত্ব করতে পারবে না। মালিকের ছেলে কাজ শিখলে ও চালাক হয়ে যাবে, কোনো কিছু বলতে পারবে না। সেই হিসাবে শিখাতো না, সব কাজ শিখাতো না। তারা আমার সাথে রুট ব্যবহার করতো, অনেক গালাগালি করতো, করতো এরকম আর কি, যাতে আমার মনোযোগটা সরে যায়। আব্বুর ফ্যাক্টরিটা বন্ধ হয়েছে, আসলে দোকানের স্টাফরা চুরি করতো, অন্য দোকানে মাল সাপ্লাই দিয়ে ফেলতো, নিজে চুরি করে নিজে টাকা খেয়ে ফেলতো, অন্য দোকানে ক্লায়েন্ট করে দিত, পাচার করে দিত, তারপর এভাবে দালালি খেত। হঠাৎ করে মার্কেট ভাঙার আগে ওরা কি করছে, পুরা রাত মালটা যা বিক্রি করে ফজরের টাইমে 4-5 জন একসাথে মিলে সবাই পালাই চলে যায়। মানে আমি একদম ভরাডুবিতে পড়ে যাই। যে চেয়ার চায়না থেকে এনে তারপর বাংলাদেশের মানুষ সেল করে, সেই চেয়ার আমি এই 40 স্কয়ার ফিটের মধ্যে করে ফেলছি। কেউ যখন ফার্স্ট মডেল দেখছে সবাই হাও হয়ে গেছে, কেউ বিশ্বাস করতে পারেই নাই। তো আমার এক একটা হাতের কাজ, এক একটা নিখুঁত। সবাই এখানে আইস ফ্যাক্টরি সবাই কারিগর, তবে এক একটা কাজ ওদের কাছে আজকে প্রথম এরকম মনে হয়েছে। যখন গেমিং চেয়ারটা প্রথম পাইছে তখন সবাই বলতো এই সেলাইটা কেমনে করছে, এটা তো আমি কখনো করি নাই, কখনো দেখি নাই। গেমিং চেয়ার দেখেও ভাবছে অনেকে ভিনদেশি চেয়ার, এটা তো পসিবল না, আর এটা কোটিপতির চেয়ার, এটা আমাদের মতো মিডল ক্লাস করতেই পারবে না। আমি এখানে চেয়ার বানাই, সকল ধরনের চেয়ার সার্ভিসিং করে রিপেয়ার করি। সেলুন, তারপর গেমিং চেয়ার, তারপরে সাধারণ অফিসিয়াল চেয়ার, ডাইনিং চেয়ার, 6টাওয়ালা ডাইনিং চেয়ার, সব ধরনের চেয়ার। ক্লাস 9-এ ছিলাম তখন, আব্বুর ক্যান্সার ধরা পড়ে, প্লাস মার্কেটও ভাঙা পড়ে, মানে একই সাথে 2টা। আমি এরপরে একাই সামলাতাম, আস্তে আস্তে ফ্যামিলি হাল ধরছি এইভাবে আর কি। আমি কাঠের কাজ শিখছি বাবার থেকে, গদির কাজ শিখছি, আগে যারা স্টাফ ছিল তাদের থেকে টিটিও করে শিখছি। সেলাই কাজটা আমার নিজের বোনের থেকে শিখছি। প্রথম যে চেয়ারটা করছি এটা খুব বিদঘুটে হয়। তখন ফ্রিল্যান্সার অনেক বাড়তেছে, গেমার বাড়তেছে, ফ্রিল্যান্সার বাড়তেছে, সবার গেমিং চেয়ার চাই। একটা গেমিং চেয়ার আপনার মন মতো নিতে গেলে 22,000 টাকা লাগে, কিন্তু আমরা মোটামুটি 11,000 দিয়েই দিতে পারি, হাফ প্রাইসে। চেয়ার আসলে যেগুলো আমরা করি সেগুলো রেগুলার চেয়ার, সেগুলো আলাদাভাবে কোনো ডিজাইন করতে হয় না। গেমিং চেয়ার যেটা প্রথম করছিলাম সেটা আসলে খুব আরাম ছিল, সেটা আমরা রেডি করে রাখছিলাম, ভাবছি যে কখনো সেলও হবে না, এরকম হবে আর কি। কারিগরের নজর থেকে মনে হয়েছে যে এটা তেমন একটা ভালো হয়নি। একটা ক্লায়েন্ট অনলাইন থেকে আসছিল, তখন ও যখন ফার্স্ট গেমিং চেয়ারটা দেখলো ও এক্সাইটেড হয়ে গেছে, আর এই প্রাইসে দেখে তো ওর খুশি কাকে বলে। আমরা ভাবছিলাম চেয়ারটা মানে আমার মনোপ্রুত হয়নি, কিন্তু ক্লায়েন্ট ওটা দেখে উড়াধুরা খুশি। কারণ কি একটা গেমিং চেয়ার নিতে গেলে কোথায় 22-23,000, 26,000, 50,000 টাকা দামেরও চেয়ার আছে, সেখানে সে মাত্র 10,500 টাকা দিয়ে পাচ্ছে। যখন নিচ্ছিল ক্লায়েন্ট খুব খুশি ছিল, খুব খুশি, মানে ও চেয়ারটা নিবেই, হ্যাপিনেসটা আমরা আসলে ফিল করতেছিলাম। প্রথম চেয়ার বানাতে ওটা এক্সপেরিমেন্টাল ছিল, তো আমি করবো না এরকম করতে করতে 6 মাস লেগে গেছে, কিন্তু হওয়ার পর প্রায় সপ্তাহখানেকের মধ্যে সেল হয়ে গেছে।